সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হয়াল সিডরের 17 বছর আজ, এখনও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি বরগুনায়। 3 মাস পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক, দর্শনার্থীদের ভিড়। চট্টগ্রামে জমি দখল ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপি ও যুব দলের 2 গ্রুপের সংঘর্ষ। দেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াল একদিন আজ। 2007 সালের 15 নভেম্বর রাতে দক্ষিণাঞ্চল সহ দেশের বিশাল অংশের উপর দিয়ে বয়ে যায় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর। ওই দুর্যোগে পটুয়াখালীতে মৃত্যু হয় প্রায় 700 মানুষের, আহত হন প্রায় 8,500 মানুষ, যাদের মধ্যে অন্তত 2,000 মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। সিডরের আঘাতে বিধ্বস্ত হয় প্রায় 55,000 ঘরবাড়ি, 1,500 ধর্মীয় স্থাপনা সহ 351টি শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয় প্রায় 5 লাখ একর জমির ফসল, মারা যায় প্রায় 18,000 গবাদি পশু। সিডরের আঘাতের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেড়িবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। চরাঞ্চলে নির্মাণ হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। এদিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত বরগুনায় এখনও রয়ে গেছে। প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বরগুনার 484 কিলোমিটার বাঁধ। সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হয়নি। আমি এই জ্যাকেটের ভিতরে রাখিয়া ওই জ্যাকেটের ভিতরে ঘুম করছে, আর আমি তো ওই গাছ ধরে বয়ে রয়েছি। এমন স্রোতে চাপ দিছে আর ছুটিয়া মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। পরে আমার হাতটা যদি কাটতে গেলে, পাউডার কাটতে গেলে ওই টিন তো বিভিন্ন দিকে টিন, ঘর বাড়ির কত মালামাল, কত সাপ গেছে, কত কিছু গেছে। সিডরের 17 বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও 3 বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান। ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি। বাড়তে পানি হয়েছে কারণ ওই মাঠটা সমান্য হে পানি তো গেছে গেছে হেয়ে পর আইসি বাড়তে দেনে আই যে ঘর দুয়ার কিছু নাই। বউ পেয়েছি 2 দিন পর মাটি চালাইয়ে এরপর আনছি ওই বেগুনে ঘর দুয়ার বেড়া ঠেলে লই গেছে, গরু বাছুর সব চিকির পরে পান্তে লইয়ে যায়। আর আমরা পশ্চিমে চাইতে নিয়ে বালিতে কালে চোখ ডাকে যায় বালিতে। নিচু বেড়িবাঁধের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও 17 বছরেও তা পূরণ করেনি কেউ। রাস্তা তো হয় না, ওই দেখেন না স্যার, কোনো রাস্তা হয় না, এই রাস্তা হয় না, এই রাস্তা হয় না। তাছাড়া এই আঁশ মুরগি কত কিছু আনলে সব শেষ। জেলা প্রশাসক মহোদয় আছেন, তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক, যে আমাদের 170টি ফ্যামিলির মাঝে যেন মাঝামাঝি একটা মানে সাইকেল সেন্টার হয়। ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার 1,345 জনের প্রাণ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল 77,000 ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল জেলার 484 কিলোমিটার বাঁধ। দীপ্ত বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। কাকরাইলের মার্কাজ মসজিদে বিশাল জামাত নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীরা। জুমার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:15টার দিকে নামাজ আদায় করেন তারা। এর আগে সকাল থেকে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। নামাজের পরই সবাই মসজিদ ছেড়ে চলে যান। এর আগে 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে জুবাইরপন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয়, দেশে ইজতেমা একবারই হবে, 2বার নয়। জুবাইরপন্থীরা টঙ্গীতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে 15 নভেম্বর থেকে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। হযরত মাওলানা সাহেব দামাত বরকাতু উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমায় শরীক হইতে পারে, ইজতেমা করতে পারে, এই জন্য আমরা সবাই
এখানে দোয়ার জন্য আসছি। যুবাপন্থী ওনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না, এই জন্যই মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার। মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু যেন আসতে পারে, এই জন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাত বিহারী ক্যাম্প থেকে 26 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেড, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে 100 গ্রাম গাঁজা, 48 পুরিয়া হেরোইন, 7টি ছুরি, 5টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ 31,260 টাকা জব্দ করা হয়। যৌথ বাহিনী জানায়, পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা। ভোলায় উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 3 ভাইকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোলার দৌলত খানের মদনপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মফিজ, মামুন ও শামীমকে একটি আগ্নেয়াস্ত্র, 10টি হাতবোমা ও 4টি রামদা সহ আটক করা হয়। এদিকে কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র, 19 রাউন্ড গুলি, হাতবোমা, ককটেল ও দেশীয় অস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এবারে জানিয়ে দেব বাজার পরিস্থিতির খবর। রাজধানীর বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। আলু 70 ও পেঁয়াজ মানভেদে 110 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। চাল নিয়েও শুরু হয়েছে চালবাজি, তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ওই একই অবস্থা, দাম বেড়ে যাচ্ছে সব করে, দেখার কেউ নাই কি অবস্থা দেশের। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটে আসা ক্রেতাদের এমন অভিযোগ। বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত, তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার। অথচ বাজারে সরবরাহের ঘাটতি চোখে পড়ে না। আমাদের কথা কেউ চিন্তা করে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই। এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে। শীতের সবজির স্বাদ কে না পেতে চায়, কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই 100 টাকা খরচ। 500 টাকা নিয়ে আসছি, কিন্তু 500 টাকা হয় না, আমি বয়ে এখন চলে যাচ্ছি। মানে হচ্ছে যে 1000 টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার। এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম। বিক্রেতা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। 122 টাকা পাইকারি, তাহলে এবার আমাদের 1 টাকা খরচ আছে, 23 টাকা পড়ে, তাহলে আমরা কত বেচতে পারি? এখানে জায়গা ভাড়া আছে 500 প্রতিদিন, আমাদের তো 2-1 টাকা লাভ না হলে তো বিক্রি হবে না। চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুষছেন বড় কোম্পানিগুলোকে। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বাড়াইছে এই 2 বছরে। এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে, আকিস আছে, মেঘনা আছে, তারপর সিটি গ্রুপ আছে, হ্যাঁ, বসুন্ধরা আছে, হ্যাঁ, এসিআই আছে, প্রাণ আছে। যে ধান মিলার কিন্তু 500 টাকা, এরা এই ধান কিনে ওখানে যে 800 টাকা, 300 টাকা বেশি দিয়ে কিনে, আর এরা 800 টাকা কিনে পরে 1000 টাকা বিক্রি করে। কাঁচা বাজারের খরচে হিমশিম খেয়ে আর মাছের দিকে নজর দিতে পারছেন না ক্রেতারা। মোটামুটি সব মাছের দামই বেশি, মাছ কম বাজারে। আমরা হিমশিম খাই যেতেছি বাজার করতে। তেলাপিয়া আছে যে বড়টা 200 টাকা, এই যে 200 টাকা, এইটা 160 টাকা, পাঙ্গাস 150 টাকা। বেচা কেনা খুব কম হইতে আছে। এই যে এই সব মাছ মনে করেন কিছুদিন আগে 800-900 টাকা আসলে তখন চলছে না, কিন্তু ওখানে কিন্তু দাম কমছে, অনেকের কাস্টমার নাই। কারওয়ান বাজারে গরু 750 ও খাসি 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন নামে 3 মাস পর খুলল গাজীপুরের সাফারি পার্ক। পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে। 5 আগস্ট গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্কটি। টানা 3 মাস বন্ধের পর শুক্রবার দর্শনার্থীদের উপযোগী করে পার্ক খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে টিকিট কেটে মনোরম পরিবেশে পশু পাখি দেখতে এসেছেন দর্শনার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট ক্রয় করেছি। বাইরের পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু বান্ধব নিয়ে আসছি, টিকিট পেয়েছি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিয়েছি। সাফারি পার্ক অনেকদিন পরে খুলছে, আশা করি এইভাবে খোলা থাকবে। ভিতরে অনেক মনোরম পরিবেশ, সেই হিসাবে আমরা আবার আসছি
একটু উপভোগ করার জন্য। 3 মাস যাবত বন্ধ ছিল, এর আগেও এখানে আসছিলাম, অনেক সুন্দর পরিবেশ। তো আজকে খবর পাইলাম যে এটা খুলছে, এই জন্য ছুটিও পাইলাম অফিস, সেজন্য আর কি আসলাম। ফ্যামিলি নিয়ে আমরা সবাই ঘুরতে আসছি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নাম বদলে সাফারি পার্ক গাজীপুর নতুন নাম দেয়া হয়েছে। গত আগস্টের 5 তারিখে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ থাকে, পরবর্তীতে আজ আবার দর্শনার্থীদের জন্য পার্ক উন্মুক্ত করা হয়। তিনি জানান, পার্কের বিভিন্ন অংশে ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলবে। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি এবং বাকলিয়ায় যুব দলের 2 গ্রুপের রাতভর সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত রাত 10:30টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় 2 নেতার সমর্থকরা। এ সময় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। এদিকে বাকলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুব দলের 2 গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুল্লাহকে যশোরের বেনাপোলে তার নানা নানির কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে সকাল 10:30টায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গতরাত 2টার দিকে আব্দুল্লাহর মরদেহ ঢাকা থেকে গ্রামে পৌঁছায়। এই সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। গত 5 আগস্ট রাজধানীর তাঁতিবাজারে কপালে গুলিবিদ্ধ হয় পোশাক শ্রমিক আব্দুল্লাহ। 3 মাস সিএমএইচে মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। পটুয়াখালীর কুয়াকাটায় চলছে রাস পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ। ভোরে মতুয়া সহ হিন্দু সম্প্রদায় স্নান সম্পন্ন করেন। সৈকতে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। শনিবার ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বড় জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দিশানায়েকের এনপিপি জোট সরাসরি নির্বাচন হওয়া 196টি আসনের মধ্যে 137টি আসন জিতেছে, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। মূলত শ্রীলঙ্কার পার্লামেন্টের 225 আসনের মধ্যে 196 জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে থাকেন, আর বাকিদের আনুপাতিক প্রতিনিধিত্বের হিসাবে ভোটের হারের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো মনোনীত করে। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র 7 সপ্তাহ পর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মূলত দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য বড় দলগুলোকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন দিশানায়েকে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে 24 ফিলিস্তিনির, আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি। দক্ষিণাঞ্চলীয় নাবাতি ও বালবেক শহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া খান ইউনিস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝাই 34টি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছেন আরও 21 জন। গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি
ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে তারা একমত নন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয় গাজায় মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল, আর জাতিসংঘের কমিটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে আরও অভিযোগ করা হয় গাজায় খাদ্যাভাব এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব পায় অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়টি। মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কাজও শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। অভিবাসী নির্ভর যুক্তরাষ্ট্রে যদি সত্যি এমনটা ঘটে তবে কি হতে পারে দেশটির পরিস্থিতি? 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল অভিবাসন। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি। তথ্য অনুযায়ী বিদেশে জন্মগ্রহণকারী 4,78,00,000 মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন, যা মোট মার্কিন জনসংখ্যার 14.3%। দেশটি বর্তমানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে 2040 সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে। তাই অর্থনীতিবিদ ও অভিবাসনপন্থী গোষ্ঠীর দাবি, অর্থ ব্যবস্থার কথা মাথায় রেখে অভিবাসন দরকার। বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসানের মতে, অভিবাসীদের অনুপস্থিতির বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। নিজ গবেষণার তথ্যের ভিত্তিতে বলেন, অভিবাসন উদ্ভাবনী শক্তিতে ইন্ধন যোগায় ও উৎপাদনশীলতা বাড়ায়। যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত 3,10,00,000 মানুষের মধ্যে প্রায় 19% অভিবাসী। দেশটির কর সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে অভিবাসী পরিবারগুলো মোট করের 1/6 দিয়েছেন। ইনস্টিটিউট অব ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গিয়েছে 2022 সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর বাবদ প্রায় $10,000 কোটি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসী বা তাদের সন্তানদের একটা বড় অংশ ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জন করছে। রাজস্বের দিক থেকে 500টি বৃহত্তর মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় 45% সংস্থাই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। নেই চোখের আলো, তবু অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সকল প্রতিবন্ধকতা। দৃষ্টিহীন এমনই একদল তরুণ খেলছেন ক্রিকেট, যারা অংশ নিচ্ছেন টি-20 বিশ্বকাপে। খেলাধুলা মানেই প্রয়োজন একজন সুস্থ দেহের অধিকারীকে, আর দৃষ্টিশক্তি তো অপরিহার্য বিষয়। কিন্তু দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য রয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, তার মধ্যে ক্রিকেট অন্যতম। দৃষ্টি প্রতিবন্ধীদের বা ব্লাইন্ড ক্রিকেটেরও রয়েছে 3টি ফরম্যাট: টেস্ট, ওয়ানডে এবং টি-20। তাদের জন্য ওয়ানডে ও টি-20 বিশ্বকাপের আয়োজন হয় নিয়মিত। ব্লাইন্ড ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা কিউরিওসিটি কাজ করে, যে ওরা কিভাবে খেলে বা ওরা কিভাবে ফিল্ডিংটা করে, আদারওয়াইজ ওরা কিভাবে বোলিং করে, তো এই জিনিসগুলো মানে সাধারণ মানুষ যারা আছেন ওরা কিন্তু আসলে ফুলফিলিং, কিন্তু ওদের সামনে আমাদের যে খেলাধুলাটা এটা কিন্তু ওভাবে প্রচার হয় না। টি-20 র্যাঙ্কিংয়ে আমরা 4তে ছিলাম, এখন বর্তমান র্যাঙ্কিংয়ে আমরা 2nd টি-20 র্যাঙ্কিংয়ে। দেন আমরা ওডিআই র্যাঙ্কিংয়ে আমরা আগে 5-এ ছিলাম, এখন 3তে আসছি। ব্লাইন্ড ক্রিকেটে কিছু নিয়ম কানুন রয়েছে। তাদের খেলায় ব্যবহৃত বলটিও বিশেষ ধরনের। বলের ভেতর থেকে এক প্রকার ঝুনঝুন শব্দ বেরিয়ে আসে, যা সহায়তা করে ক্রিকেটারদের। ব্লাইন্ড ক্রিকেট হলেও দলের সবাই কিন্তু পুরোপুরি অন্ধ নন। দলের 11 জনের মধ্যে 4 জন পুরোপুরি দৃষ্টিশক্তিহীন। এদের বলা হয় B1 ক্যাটাগরির খেলোয়াড়। 3 জনের দৃষ্টিশক্তি থাকে আংশিক, তাদের রাখা হয় B2 ক্যাটাগরিতে। বাকি 4 জন খেলোয়াড় কিছুটা দেখতে পান, এদের বলা হয় B3 ক্যাটাগরির খেলোয়াড়। ব্লাইন্ডদেরকে তো বাংলাদেশে একটু ইগনোর করে, অনেকে অবজ্ঞা করে, তো আমরা সবাই আসলে মনের জোরে খেলি, দেশের জন্য খেলি। চ্যালেঞ্জ হচ্ছে যে B1দেরকে একটু কন্ট্রোল করতে হয়, গাইড করতে হয়। এভরি কোয়ার্টারলি নিয়মিত ঘরোয়া লিগ যদি করা যায় তাহলে বড় লক্ষ্য ছোঁয়া সম্ভব। এই খেলোয়াড়দের মধ্যে অন্যরকম ইচ্ছা শক্তি রয়েছে, শুধু দরকার পৃষ্ঠপোষকতা ও গণমাধ্যমের প্রচার। কোচের সঙ্গে একমত প্রকাশ করে ব্লাইন্ড ক্রিকেটের জন্য পৃষ্ঠপোষকতা চাইলেন এই কর্মকর্তা। আমরা কাজ করছি, তারা আমরা নিজের পকেট থেকে শুরু করলাম। তাদেরকে আসলে অন্য কিছু আমরা দিতে পারছি না সরকারের সাপোর্ট ছাড়া। সরকারের অর্থাৎ বিসিবি বা আমরা বিভিন্ন সময় এই যে 8 সাল থেকে শুরু হয়েছে,
আমরা এটাকে চেষ্টা করেছিলাম যে এটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে। আগামী 23 নভেম্বর থেকে পাকিস্তানে বসছে ব্লাইন্ড ক্রিকেট T20 বিশ্বকাপ, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও সাউথ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশও অংশ নিচ্ছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। এতে AFC বাছাইয়েও নিজেদের অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে বেঙ্গল টাইগারদের। তাই তো বছরের শেষ ম্যাচটাই ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মোরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কাবরেরার শিষ্যরা। 1 বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল মালদ্বীপ। সেবার 2-1 গোলে তাদের হারায় লাল সবুজরা। ইউএফা নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল, স্পেন ও ক্রোয়েশিয়া। পোল্যান্ডের বিপক্ষে নামবে পর্তুগাল, স্পেন লড়বে শক্তিশালী ডেনমার্কের বিপক্ষে, আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড। সবগুলো ম্যাচই শুরু হবে রাত 1:45টায়। 4 ম্যাচে 3 জয় আর 1 ড্রয়ে গ্রুপ 1-এ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোনালদোর পর্তুগাল। প্রতিপক্ষ পোল্যান্ড আছে 3-এ। এই ম্যাচে জয় কিংবা ড্র হলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে পর্তুগিজদের। গ্রুপ পর্বের প্রথম লেগে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে হারানোর সুখ স্মৃতি আছে CR7 বাহিনীর, যেখানে গোলও করেছেন রোনালদো। অন্যদিকে গ্রুপ 4-এ 10 পয়েন্ট নিয়ে শেষ 8-এর টিকিট নিশ্চিত করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হবার মিশনে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার পালা। প্রথম লেগে তাদের 1-0 গোলে হারিয়েছে স্প্যানিশরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভয়াল সিডোরের 17 বছর আজ, এখনও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি বরগুনায়। 3 মাস পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক, দর্শনার্থীদের ভিড়। চট্টগ্রামে জমি দখল ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপি ও যুব দলের 2 গ্রুপের সংঘর্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।